নারায়ণপুর পরলোকগত রবীন্দ্র ঘোষ মহাত্মনের শ্রীঅঙ্গিনাতে 3 দিন ব্যাপী গৌর কথামৃতে অবগাহিত হওয়ার জন্য কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলামৃত, সেই লীলামৃতে আজকের নির্ধারিত বিষয় হরিদাস নির্জন। 3 দিন ব্যাপী হরিদাস নির্জন আস্বাদন করার জন্য অনুরোধ করা হয়েছে আমাকে। হরিদাস নির্জন বিষয়টি অত্যন্ত কঠিন থেকে কঠিনতর। আমার মতো অবাজনের পক্ষে সেটা আস্বাদন করা দুরূহ ব্যাপার। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদে এই লীলা বর্ণিত আছে। তথাপি আয়োজনকারী ভক্তবৃন্দের অনুরোধকে সম্মান রেখে গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদে যতটুকু শ্রবণ করেছি, মনন করেছি, অনুধান করেছি, ঠিক তত আপনাদের সঙ্গে বিনিময় করব। তা ব্যতিরেকে আর কিচ্ছুটি সম্ভব নয়। আমি সর্বাগ্রে যারা প্লুত হয়ে অজ্ঞান জনিতাকূপ থেকে উত্তোলন পূর্বক রাধা মদন মোহনের চরণ অবিলাসী হওয়ার সৌভাগ্য লাভ করেছি, শ্রী অস্মদীয় গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহাত্মনের রাতুল রাঙ্গাচরণ বন্ধনা পূর্বক তদীয় গুরু পরম্পরা বন্দনা করছি। সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের আপন আপন গুরু মহারাজ সহ সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের চরণে ভক্তিপূর্ণ বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদ। সেই 11 পরিচ্ছেদের প্রারম্ভিকাতেই চমৎকার একটি শ্লোকের মাধ্যমে গৌরাঙ্গের চরণ বন্দনা করা হয়েছে। এই শ্লোকটাকে ব্যাখ্যা করলেও 7 দিনে শেষ নয়। বিশেষ করে ইদানিং কিছু ভক্তবৃন্দ আমাকে অনুরোধ করছেন যে আমার মুখে নাকি গৌর কথাই সবচেয়ে আনন্দ প্রদান করে। তারই সূত্র ধরে বিভিন্ন জায়গায় এখন গৌর কথা আস্বাদনের জন্য অনুরোধ করা হচ্ছে। শ্রীমঙ্গল 7 দিন কেবল গৌর কথা আস্বাদন করা হবে। আমরা মাধবপুর 3 দিন গৌর কথা আস্বাদন করেছি। আরো বিভিন্ন জায়গায় এখন গৌর কথা আস্বাদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। কলিহত জীবের গৌর হরি সম্পর্কে জানাটা অত্যন্ত আবশ্যক। কারণ জগতে অনেক ভগবান এসেছেন প্রত্যেকটা যুগে যুগে, কিন্তু আমার গৌর সুন্দরের মতো আর কেউ কখনো আসেননি, আর কখনো আসবেনও না। আমাদের যে আলোচ্য বিষয়, সেই বিষয়টি চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদে বর্ণিত আছে। প্রারম্ভিকাতে একটি শ্লোক, চলুন সেই শ্লোকটির সূত্র ধরেই আমরা 3 দিন শ্রবণ করি। নমামি হরিদাসম তম চৈতন্যম তঞ্চ তৎপ্রভু সংস্থিতামপি জন্মূর্তিং
স্কঙ্কৃতা ননর্তিয়া তম হরিদাসম। তম শব্দটির অর্থ হচ্ছে সেই। হরিদাসম অর্থাৎ হরিদাস ঠাকুরকে। নমামি আমি নমস্কার করি। কে বলছেন? এই গ্রন্থের যিনি রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কে সেই কৃষ্ণদাস কবিরাজ? যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সর্বাগ্রে এই চৈতন্য চরিতামৃতের অন্তলীলার একাদশ পরিচ্ছেদে হরিদাস ঠাকুরকে প্রণাম নিবেদন করলেন। এই কথা শুনতে গেলে নীরব পরিবেশ প্রয়োজন, এটা অন্তরঙ্গ কথা গো। এই জন্য গৌর সুন্দর অন্তরঙ্গ কথা সবাইকে বলতে নিষেধ করেছেন, বারণ করেছেন। কোটি কোটি ভক্তের মাঝে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন মাত্র কেবল 3.5 জন। এত এত ভক্ত, তথাপি 3.5 জন ভক্ত গৌরাঙ্গের আপনার জন অন্তরঙ্গ। এক স্বরূপ দামোদর, এক রায় রামানন্দ। ওনারা ছিলেন ব্রজলীলায় ললিতা বিশাখা। মরমের কথা মরম জন ছাড়া আর কাউকে বলা যায় না। এই জন্যই ব্রজলীলায় আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে যখন ব্যাকুল ছিলেন, অজুর ধারায় যখন ক্রন্দন করতেন, তখন ললিতা বিশাখাকে দেখে দেখে আমার শ্রীমতী বলতেন, কোথায় রে ললিতা, মম মরম সখী কোথায় গেলে? সখীরে একবার এসে আমায় জড়িয়ে ধর। কোথায় গেলে ললিতা? সখীরে একবার এসে আমায় জড়িয়ে ধর। কারণ অন্তরের মানুষ যদি অন্তরের জনকে আঁকড়ে ধরে সমস্ত বেদনা যেন উপশম হয়ে যায়। রাধারানীর অন্তরঙ্গ সখী ললিতা বিশাখা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে শ্রীমতী ললিতা আর বিশাখাকে জড়িয়ে ধরতেন। সেই ললিতা বিশাখায় আসলেন গৌরাঙ্গের লীলায় পুষ্টি সাধনের জন্য রায় রামানন্দ আর স্বরূপ দামোদর হয়ে। আমার গৌরাঙ্গ সুন্দর যখন রাধা ভাবে বিভোর তনু কৃষ্ণ বিরহে যখন ব্যাকুল হন, তখন তিনি রায় রামানন্দের নৈকট্যে কৃষ্ণ কথা শুনেন আর স্বরূপ দামোদরীর মুখে কৃষ্ণ গুণগান শ্রবণ করেন। অন্তরঙ্গ 3.5 জন ভক্তের মাঝে গৌরাঙ্গের 2 জন পেলাম, স্বরূপ দামোদর রায় রামানন্দ। আরেকজন হচ্ছেন সিকি মাহিতি, আর অর্ধেক হচ্ছেন সিকি মাহিতির বোন মাধবীলতা। তিনি পূর্ণ অন্তরঙ্গ হতে পারেন নাই, অর্ধেক। এই অন্তরঙ্গ কথাগুলো যখন আমার গৌর সুন্দর আস্বাদন করতেন, তখন দরজা লাগিয়ে আস্বাদন করতেন। কেন? কারণ এই অন্তরের কথা সবার কাছে ব্যক্ত করা যায় না, পাত্র প্রয়োজন। গৌর কথার মতো ঊর্ধ্বস্তরের কথা, রসালু কথা আর কিছুই হতে পারে না। এটা ইউনিভার্সিটির ক্লাস। এই জন্য কায় মনোবাক্যে শুনতে হবে।
কে সেই কবিরাজ গোস্বামী পাদ যিনি এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন, যিনি গ্রন্থের একাদশ পরিচ্ছেদে অন্তলীলায় সর্বাগ্রে প্রণাম নিবেদন করলেন হরিদাসের চরণে। একটু গ্রন্থকার সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে তো হৃদয় মাঝে একটা শূন্যতা থেকে যায়। কে সেই কবিরাজ গোস্বামী পাদ? যে কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থটির রচনাকাল হচ্ছে 1565 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থটি যখন কবিরাজ গোস্বামী পাদ রচনা করেন, তখন তার বয়স ছিল 92 বছর। কল্পনা করা যায়, 92 বছর যার বয়স, অতিশয় বৃদ্ধ তিনি। ভালো করে চোখে দেখেন না, ভালো করে কলম ধরতে পারেন না। তিনি নিজেই বলছেন, অতিশয় বৃদ্ধ আমি, বৃদ্ধ জড়াতুর, লিখিতে কাপে কর, হাত কাপে, অঙ্গুলি নড়ে, তথাপি কে যেন আমাকে লিখায়। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি অতিশয় বৃদ্ধ, বৃদ্ধ জড়াতুর আমি ভালো করে চোখে দেখি না, আমার হাত কাঁপে, অঙ্গুলি নড়ে, তথাপি কে যেন আমাকে লিখায়। কে লিখায়? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় অষ্টম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ রহস্যের কথা বললেন। এই গ্রন্থ লেখায় মুড়ে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। এই গ্রন্থ আমাকে মদন মোহন কৃপা করে লিখায়। মদন মোহন কে গো? ভগবান গোবিন্দের একটা নাম হচ্ছে মদন মোহন। কেন তার নাম মদন মোহন হলো? কে দিল তার নামটি মদন মোহন? ওই মদন মোহন ভগবানকে নাম দিয়েছে স্বয়ং প্রেমের দেবতা, কামের দেবতা। তাকে মদন মোহন দিয়েছে কামদেব। ভগবান গোবিন্দকে তিনি পরীক্ষা করতে চাইলেন। ওই কামদেবকে ভগবান বললেন, তুমি আমায় পরীক্ষা করতে চাইছো, তাহলে তুমি রাস লীলাতে এসো আমায় পরীক্ষা করতে। ওই কামদেব মদন এমন ভাবে কাম তাকে নিক্ষেপ করলো, সমস্ত কাম বান ফিরে এসে মদনকেই হানা করলো। চরণে জড়িয়ে ধরে গোবিন্দের মদন কাঁদতে শুরু করলো, আমি ভুল করেছি প্রভু, আমি তোমায় পরীক্ষা করতে এসে আমি ভুল করেছি, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। আজ থেকে আমি উপলব্ধি করলাম তুমি কামের উপরে, কারণ রাস লীলাটা তো সম্পূর্ণ নিষ্কাম লীলা, বিন্দু মাত্র কাম সেখানে ছিল না। ওই মদনকে মোহিত করেছিলেন, তাই আজকে স্বয়ং কামদেব মদন তার নাম দিলেন, গোবিন্দের নাম দিলেন মদন মোহন। মদনকে যিনি মোহিত করলেন, এই মদন মোহন হচ্ছেন আমাদের 6 গোস্বামী পাদের অন্যতম গোস্বামী, সনাতন গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ। আমরা নিয়ম সেবায় কীর্তন করি, সনাতনের প্রাণদন হে
জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে। ওই মদন মোহন আবির্ভূত হয়েছিলেন সনাতনের নিকটে, সে অপূর্ব লীলা। এই মদন মোহনই সনাতনের নিকটে আটার দলা শেখার সঙ্গে লবণ চেয়েছিলেন। বৃন্দাবনে যে মদন মোহনের বিশাল মন্দির, সেই মন্দির একজন সৌদাগর নির্মাণ করে দিয়েছিলেন। যে মন্দির যারা বৃন্দাবনে গিয়েছেন, দর্শন করে এসেছেন, বৃন্দাবনে মদন মোহনের বিশাল মন্দির, সনাতন গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ মদন মোহন। কবিরাজ গোস্বামী পাদ আজকে চৈতন্য চরিতামৃতের আদি লীলায় লিখলেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। আমি যা লিখছি এটা কেবল সুখদেব গোস্বামী পাদের পাঠ, আর কিছু নয়। সেই লিখি মদন গোপাল মুড়ে যে লেখায়, কাষ্টের পুত্তলি যেন কুহকে নাচায়। আমি লিখছি না মদন মোহন কিংবা মদন গোপাল কৃপা করে আমায় লেখাচ্ছেন। তো এই যে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, এই কৃপাটা তার উপর হলো কিভাবে? আমরা দেখতে পাই এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, যিনি আবির্ভূত হলেন ভারতের ঝামটপুর নামক গ্রামে। এটা কোথায় পড়েছে ওই গ্রামটা? ওই গ্রামটা পড়েছে বর্ধমান জেলার কাটুয়ার কাছে। কাটুয়া গ্রামটা কিভাবে হলো নামকরণ? চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের জন্য মাঘ মাসের শীতের রাত্রে যখন তিনি সংসার ত্যাগ করলেন, তখন গঙ্গা পার হয়ে আমার গৌর সুন্দর ওই পারে সাঁতরে গেলেন। গঙ্গার ওই পাড়টা, এখানে গিয়ে একটা বট গাছের নিচে বসলেন। সেখানে মধুশীল আমার গৌরাঙ্গ সুন্দরের চুলকে কেটে দিয়েছিল, চুল ফেলেছিল। অর্থাৎ সন্ন্যাসের জন্য চুল ফেলে শিখা রেখে দিয়েছিল। সেই থেকে ওই গ্রামটার নাম হয়েছিল কাটুয়া। সে অনেক লীলা, প্রত্যেকটাই একটা লীলা আছে। আমি সংক্ষেপে যাচ্ছি কারণ 3 দিনে হরিদাস নির্যান আমরা কিছু আলোচনা করতে পারবো না, এই জন্য আমরা মূল প্রসঙ্গেই চলে যাব। বিভিন্ন শাখা উপশাখায় যাচ্ছি না। ওই লীলাগুলো মধুর থেকে মধুরতর, কিভাবে চুল কেটেছিলেন, মধুশীল কিভাবে কৃপা পেল চুল কাটার কারণে, মহাপ্রভু তাকে কি উপহার দিয়েছিলেন, সে অনেক তত্ত্ব আছে। এগুলো আমরা শ্রীমঙ্গল ধারাবাহিক ভাবে শুনব। ওই কাটুয়ার কাছে ঝামটপুর নামক একটা গ্রাম, যে গ্রামে কবিরাজ গোস্বামী পাদ আবির্ভূত হন। যে কুলে তিনি আবির্ভূত হলেন সেটা হচ্ছে কবিরাজ বংশ। কবিরাজি তাদের পেশা ছিল। তবে এই কবিরাজ গোস্বামী পাদের সর্বাগ্রে নিত্যানন্দের কৃপা হয়েছিল, কারণ নিতাই কৃপা ব্যতীত গৌর কৃপা সম্ভব নয়। কৃপাটা হলো কিভাবে? নিত্যানন্দের এক সহচর, যার নাম হচ্ছে মিনকেতন রামদাস। এই মিনকেতন রামদাস একদিন কবিরাজ গোস্বামী পাদের গৃহে নিমন্ত্রিত অতিথি হয়ে আসলেন। কবিরাজ গোস্বামী পাদের আরেকজন ভাই ছিল, যে ভাই গৌর সুন্দরকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, কিন্তু নিত্যানন্দকে তিনি ভালোবাসতেন না, নিত্যানন্দকে অশ্রদ্ধা করতেন। এবার নিত্যানন্দের সহচর মিনকেতন রামদাস, উনি নিত্যানন্দের প্রিয় সেবক, প্রিয় ভক্ত, প্রিয় সহচর, তিনি এসেছেন কবিরাজ গোস্বামী পাদের গৃহে। কবিরাজ গোস্বামী পাদের ভ্রাতা
নিত্যানন্দ গুণগান করাতে সেই মিনকেতন রামদাসকে অকথ্য ভাষায় নিন্দা করতে শুরু করলেন এবং নিত্যানন্দের বিরাগ বাজন হয়ে নিত্যানন্দের উপর নানান কথা বলতে শুরু করলেন। দেখুন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। সাধুর চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে তার সমস্ত শ্রী বৈরাগ্য ভক্তি জ্ঞান নষ্ট হয়ে যায়। একের পর এক যখন কটূক্তি শুরু করলো, কবিরাজ গোস্বামী বাধা দিলেন, ভ্রাতাশ্রী তুমি করছো কি? তুমি কি করছো? তুমি এক মানছো, আরেক মানছো না, তুমি নিতাই মানছো না, গৌর মানছো, এটা তো হয় না। আর নিত্যানন্দের চরণে তুমি অপরাধ করেছো, তোমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। দেখুন, বৈষ্ণব নিন্দুককে প্রতিবাদ করেছিলেন, এটাই কেবল কবিরাজ গোস্বামী পাদের কৃপার একমাত্র মাধ্যম ছিল। মিনকেতন রামদাস গৃহ ছেড়ে চলে গেলেন কৃষ্ণদাস কবিরাজের গৃহ থেকে, কারণ যেখানে নিত্যানন্দের অমর্যাদা, সেই গৃহে তিনি এক মুহূর্ত থাকবেন না। কবিরাজ গোস্বামী তাকে অর্থাৎ তার ভাইকে প্রতিবাদ করলেন, সেই কারণে রাত্রিবেলা নিত্যানন্দ কৃষ্ণদাস কবিরাজকে স্বপ্নে দর্শন দিলেন। দর্শন দিয়ে বলছেন, হে কবিরাজ ওঠো, আমি তোমায় কৃপা করতে এসেছি। তুমি বৃন্দাবনে চলে যাও, ওই বৃন্দাবনে গেলে তোমার সমস্ত ইচ্ছে পূরণ হবে। কেবল